ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী। আজকে আমরা শিখতে চলেছি ফ্যাব আইকন কি হয় এবং কিভাবে সেটিকে ওয়েবসাইটে যুক্ত করতে হয়। আপনারা ফ্যাব আইকন সম্পর্কে সবাই পরিচিত, হ্যাঁ, আপনারা হয়তো কখনো জানেন না যে এই জিনিসটাকে ফ্যাব আইকন বলে, বাট আপনারা সেটিকে দেখেছেন। তো আমরা আজকে দেখব যে ফ্যাব আইকন জিনিসটা কি হয় এবং কিভাবে আপনি যেগুলো আগে ফ্যাব আইকন দেখে এসেছেন অন্যান্যদের ওয়েবসাইটে, সেটা আপনি কিভাবে নিজের ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবেন, সেটা আজকে আমরা দেখব। তো সেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এরপরে আমরা দেখব আপনি কিভাবে যে কোনো টেক্সটের সাইজ বড় করবেন। আপনি এখনও পর্যন্ত কিছু কিছু টেক্সট নিয়ে কাজ করেছেন, যেরকম হেডিং বলুন, প্যারাগ্রাফ বলুন, সেগুলো সবগুলোর মধ্যে টেক্সট রয়েছে। তো আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো টেক্সটের সাইজকে বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন। সেটি কিভাবে, চলুন দেখা যাক। আমরা সে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করি। আর আপনি যদি আজকের ক্লাসটিতে নতুন হয়ে থাকেন, তাহলে উপরে থাকা আই বাটনটিতে প্রেস করুন। সেখানে আপনি ফুল কোর্সটি সিরিয়াল আকারে পেয়ে যাবেন। পাশাপাশি আপনি নিচে থাকা ডেসক্রিপশন বক্সেও সেটার লিঙ্ক পেয়ে যাবেন। আর ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ আমি অনেককেই দেখেছি যারা স্কিপ করে করে যায়, কিন্তু স্কিপ করার ফলে কি হয় যে খুব ইন্টারেস্টিং একটি টপিক যেটা আমি মাঝখানে বলেছি বা খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক আমি মাঝখানে বলেছি, ওটা ওরা স্কিপ করে যায়। তার ফলে কি হয়, যারা ফুল ভিডিওটা দেখেছে তাদের নলেজটা সম্পূর্ণভাবে থাকে এবং তারা বিভিন্ন রকমের প্রবলেমগুলো সলভ করতে পারে। বাট যারা স্কিপ করে করে যায় তাদের কি হয়, তাদের ওই যে ইম্পর্ট্যান্ট টপিকটি ওরা যে মিস করে গেল, ওই গ্যাপটুকু আর কখনো পূরণ হয় না। তাই আমি সবসময় সাজেস্ট করব, প্লাস রেকমেন্ড করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না। কেমন? তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটিকে তৈরি করে নিই। তো তার জন্য আমরা চলে যাব সি ড্রাইভে, যাওয়ার পরে ওয়েব ক্লাসেসে যাব। তারপরে আমাদের আজকের ক্লাস হচ্ছে ক্লাস 31। তো আমি এখানটাতে লিখে দিই ক্লাস 31, ঠিক আছে। এখানে যাওয়ার পরে আমরা আগে একটাই ফাইল তৈরি করতাম, সেটি হচ্ছে index.html বা CSS এর এক্সটার্নাল CSS শেখার পরে আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা যখনই এরকম একটি প্রজেক্ট ফোল্ডার তৈরি করবেন, সাথে সাথে আপনারা দুটো ফাইল তৈরি করে নেবেন। কি কি? একটি হচ্ছে index.html, একটি হচ্ছে style.css, তাই তো? তো চলুন তৈরি করা যাক। তো আমরা খুব ফার্স্ট আমরা তৈরি করে নিই যে হচ্ছে index.html, index.html, সাথে সাথে আমরা আরেকটা ফাইল তৈরি করে নেব যেটার নাম হচ্ছে style.css, তাই তো? তো আপনি নাম দিয়ে দিন style.css। বেশ, এইবার সবার প্রথমে আপনারা কি করবেন, ফার্স্টে index.html-টাকে খুলবেন নোটপ্যাডে, ঠিক আছে। তো তার জন্য আমরা সিলেক্ট করব, রাইট ক্লিক, তারপরে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে, ক্লিক করলাম। করার পরে যেভাবে আপনারা জানেন যে রাইট ক্লিক করতে হবে, ক্লোজ অল বাট দিস, ঠিক আছে, এইটা থেকে গেল। এইবার আমাদের কি করতে হবে, style.css-টাকেও আমরা এখানে ইনক্লুড করব। তার জন্য কি করব, style.css-এর এখানে যাব, যাওয়ার পরে এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করার পরে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। দেখুন এবার আমি যে প্রজেক্ট ফোল্ডারটা কাজ করছি, এই যে এখানটাতে দেখুন যে 31 নাম্বার ক্লাস, তার মধ্যে আপনার দুখানা ফাইলই খোলা হয়ে গেছে। একটি হচ্ছে index.html, একটি হচ্ছে style.css, তাই তো? আর এখানে আপনার প্রতিবার আপডেটের জন্য আসবে, আপনারা নো করে দেবেন, ঠিক আছে, আপডেটের প্রয়োজন নেই। তো এক্ষেত্রে আমরা চলুন বেসিক স্ট্রাকচারটাকে আগে নিয়ে আসি। তো তার জন্য আমরা জানি HTML:5 দিতে হবে, তারপরে ট্যাব প্রেস করতে হবে, তাই তো? তো HTML:5 দেওয়ার পরে যখন আপনি ট্যাব প্রেস করবেন, তখন দেখবেন যে আপনার কাছে পুরো HTML স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে। তো এই সমস্ত বিষয় আমরা HTML-এ আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো এইখানে আমি লিখে দেব, সাপোজ এখানে লিখে দিলাম যে CSS, আমাদের পার্টটা কত আজকে 31 ধরে নিন, ঠিক আছে, যে ক্লাস 31 দিয়ে দিলাম, ক্লাস 31, ঠিক আছে, সেভ করলাম। বডিতে আসবো, আসার পরে এইবার দেখুন আমরা সবার প্রথমে ফন্ট সাইজটাকে নিয়ে কথা বলি, তারপরে যেটা সবথেকে ইন্টারেস্টিং টপিক হচ্ছে ফ্যাব আইকন, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি, ঠিক আছে। তো দেখুন ফন্ট সাইজ জিনিসটা কি হয়। তো দেখুন যখন আমরা HTML-এ বিভিন্ন রকমের টেক্সট নিয়ে কাজ করতাম, যেরকম হচ্ছে H1, H2 বা P, চলুন দেখা যাক। আমরা সবার ফার্স্টে একটা H1 লিখি, ঠিক আছে। তো H1 লেখার পরে আমি এখানটাতে দিয়ে দেবো যে ধরুন হ্যালো হেডিং, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, ট্যাব প্রেস করলাম। তো এখানে আমি একটা H1 লিখলাম, এটাকে সেভ করলাম, ঠিক আছে। তো সেভ করার পরে আমি যখন এটাকে ওপেন করব ব্রাউজারে, তার জন্য আমাকে index.html-এ ডাবল ক্লিক করতে হবে। এটা ওপেন হয়ে গেল আমাদের ফাইলটা, ঠিক আছে। দেখুন বাই ডিফল্ট এই হেডিংটা এত বড় হয়ে থাকে, তাই না? এইবার ঠিক তার নিচে যদি আমি একটা পি ট্যাগ ব্যবহার করি, আমি যদি এখানে একটা পি ট্যাগ দিই, পি এর ভেতরে আমি যদি বলে দিই যে লরেমের আপনার 20 ওয়ার্ড, ঠিক আছে। তো আমি এখানে সেভ করব, সেভ করার পরে যদি আমি এখানে আসি, আসার পরে যেরকম এখানে আসি, দেখুন এই টেক্সটটা ছোট হয়ে গেল, এই টেক্সটটা বড় হয়ে গেল। তাহলে এই দুটোই তো টেক্সট, তাহলে কেন এটা ছোট হলো, কেন এটা বড় হলো? কারণ ব্রাউজার বাই ডিফল্ট যেগুলো হেডিং থাকে তাদের জন্য ব্রাউজার কি করে, একটি ইন্ডিভিজুয়ালি ফন্ট সাইজ দিয়ে দেয়। অর্থাৎ ব্রাউজার বলে দেয় যে তুমি যদি একটা HTML ফাইলের মধ্যে হেডিং ব্যবহার করো, তাহলে কিন্তু আমি হেডিংয়ের ফন্ট সাইজ বা লেখাটার সাইজ কিন্তু আমি এতটুকু রাখবো। আবার
ব্রাউজার এটাও বলে দেয় যে যদি তুমি তোমার HTML ডকুমেন্টে কোনো পি ট্যাগ বা কোনো এমনি নর্মাল টেক্সট ব্যবহার করো, তাহলে ওই নর্মাল টেক্সটগুলোর জন্য আমি এই সাইজটা দেবো। কেননা দেখুন, আপনি তো কখনো বলে দেননি যে হেডিং তুমি এত বড় হও বা প্যারাগ্রাফ তুমি এত ছোট হও বা বড় হও। তাহলে এইগুলো কে দিচ্ছে? এগুলো ব্রাউজার দিচ্ছে, ঠিক আছে? আপনি যখনই এরকম হেডিং বা প্যারাগ্রাফ ব্যবহার করেন, ব্রাউজার তখন অটোমেটিক্যালি এদের একটা সাইজ দিয়ে দেয়। মানে ওর কাছে, ব্রাউজারের কাছে বলা আছে যে যদি তুমি কখনো হেডিং দেখো তাহলে তার সাইজ এত করে দিও, আর যদি কখনো তুমি প্যারাগ্রাফ বা নর্মাল কোনো টেক্সট দেখো, এবার প্যারাগ্রাফ ছাড়া আপনি নর্মাল টেক্সট দিন, এই যে নিচে জাস্ট ছোটো কোনো কিছু লেখা, যেরকম লরেমের আমি দিয়ে দিলাম ধরুন 10, ঠিক আছে? এটা কিন্তু আর পি এর মধ্যে নেই, হ্যাঁ, এটা পি ছাড়া রয়েছে। তো দেখুন এই দুখানা সাইজই দেখবেন, পি এর সাইজ আর ওই লেখাটার সাইজ দেখবেন সেম রয়েছে, ঠিক আছে? তো সেরকম ব্রাউজারের কাছে বলে দেওয়া রয়েছে যে যখন আপনি কোনো টেক্সট ব্যবহার করবেন তখন কোন টেক্সটের সাইজ কীরকম হবে বা কোন হেডিংয়ের সাইজ কীরকম হবে, এগুলো সব বলে দেওয়া রয়েছে। এইবার এই সাইজের একটি ইউনিট আছে। ইউনিট মানে যেরকম ধরুন আপনি যখন বাজার করতে যান বা কোনো কিছু কেনাকাটা করতে যান বাজার থেকে, তখন আপনি সেগুলো কিসে হিসাব করেন? গ্রামে হিসাব করেন না, যে আমার এত গ্রাম এই জিনিসটা লাগবে, আমার এই জিনিসটা এত গ্রাম লাগবে বা এত কেজি লাগবে, এগুলো হিসাব করেন। তার মানে কি এগুলো কি একটি ইউনিট, এই যে গ্রাম বা কিলোগ্রাম। ঠিক সেরকমভাবে এইখানেও এই যে সাইজ বাড়ানো কমানো না, যেরকম আমরা ধরুন কোনো একটা দৈর্ঘ্য মাপার জন্য ইঞ্চি মিটার এগুলো বলে থাকি, তো এগুলো একটা ইউনিট। তো ঠিক সেরকমভাবেও এই আপনি যখন HTML CSS বা ওয়েব ডিজাইনিং করবেন, তো সেখানেও একটি ইউনিট আছে। সেই ইউনিটটাকে বলা হয় পিক্সেল, যেটা আপনি ইমেজেও দেখে থাকেন। যেরকম আমরা যদি একটা ইমেজটাকে ওপেন করি, যেরকম আমাদের ক্লাসের থেকে একটা ওপেন করি, মনে করুন আমি ক্লাস 12তে গেলাম, দেখুন এখানে ইমেজেস রয়েছে। ইমেজেসের মধ্যে আপনি যে কোনো একটা ইমেজেসে ক্লিক করুন, করার পরে আপনি এই নিচের দিকটায় দেখতে পারবেন এই যে দেখুন ডাইমেনশন বলে রয়েছে, ঠিক আছে? 320 × 180, মানে এই 320 পিক্সেল এটা হচ্ছে উইথ, আর 180 পিক্সেল এটা হচ্ছে হাইট, ঠিক আছে? ঠিক সেরকম এটারও দেখুন, এটার উইথটা বড় আমরা বুঝতেই পারছি, তাই এই যে মেজারমেন্টটা উইথ কত এত পিক্সেল আর হাইট কত এই 350 পিক্সেল, ঠিক আছে? তাই এগুলো সব পিক্সেলে মেজারমেন্ট হয়, আর পিক্সেলটা বোঝানো হয় PX দিয়ে, ঠিক আছে? যেরকম কেজি আমরা বলি, সেরকমভাবে পিক্সেল বোঝানো হয় PX এর মাধ্যমে, ঠিক আছে? আর আমরা এখানে কোনো কিছুর সাইজ দেব বা কোনো কিছু দেব বা যাই দিই না কেন, সেটা অলওয়েজ আমরা পিক্সেলে দেবো। হ্যাঁ, পরবর্তীকালে যখন আমরা আরেকটু অ্যাডভান্স জিনিস শিখবো, তখন আমরা দেখব EM সম্পর্কে জানবো, এগুলো নতুন নতুন কিছু ইউনিট যেগুলো এই মুহূর্তে মডার্ন ওয়েব টেকনোলজিসে ব্যবহার করা হয়, যেরকম EM বা REM, এগুলো আমরা পরবর্তীকালে শিখবো। বাট ফর দ্য মোমেন্ট আমরা জেনে রাখবো যে আমরা যখনই কোনো কিছু মেজার করব বা কোনো কিছুর ইউনিট দেবো বা পরিমাণ দেবো, সেটা আমরা পিক্সেলে বোঝাবো বা পিক্সেলে দেবো, ঠিক আছে? তো চলুন দেখুন, এই যে আমি বললাম পিক্সেল ইউনিটটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো তখন আরও বেশি ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন, যেটা আমি বললাম যে ব্রাউজার অটোমেটিক্যালি এই হেডিংয়ের জন্য একটি ফন্ট সাইজ ধার্য করে, আবার এটার জন্য একটি লেখার সাইজ ধার্য করে। এবার আমরা যদি এখানে একটা H2 ট্যাগ দিই, যেরকম H1 এর নিচে যদি আমি এখন একটা H2 ট্যাগ দিই, যেরকম আমি শর্টকাটলি লিখি H2, আমি এখানে দিয়ে দেবো যে ধরুন হ্যালো H2, ঠিক আছে? এইটা আমি দিয়ে দিলাম হ্যালো H2, তারপরে ট্যাব প্রেস করলাম। ব্রাউজার H1 এর জন্য একটি আলাদা লেখার সাইজ ধারণ করে, আর H2 এর জন্য আলাদা একটি লেখার সাইজ ধারণ করে। অর্থাৎ আপনি যদি H1 লেখেন, তাহলে ব্রাউজার বুঝবে আচ্ছা H1 এর জন্য তো আমি এই সাইজটা দেবো, তখন ও কী করে H1 এর জন্য এই সাইজটা দিয়ে দেয়। আবার যখন H2 দেন, তখন ব্রাউজার H2 এর জন্য ব্রাউজারের কাছে যে ইনস্ট্রাকশন রয়েছে যে যদি কেউ H2 ব্যবহার করে তাহলে তুমি এই সাইজটা দেবে, তখন ব্রাউজার কী করে, ব্রাউজার ওই H2 এর জন্য নির্ধারিত সাইজটি প্রদান করে, ঠিক আছে? এটাকে সেভ করলাম, এখানে আসবো, রিফ্রেশে প্রেস করবো, দেখুন H1টা না যত বড়, তার থেকে H2টা কিন্তু তার থেকে একটু ছোট, আবার এটা আরও ছোট। তাই এইগুলো ব্রাউজারের কাছে বলে দেওয়া আছে যে H1 ব্যবহার করলে তুমি এই টেক্সট সাইজটা দেবে, H2 ব্যবহার করলে তুমি এই টেক্সট সাইজটা দেবে, আর অন্য কোনো টেক্সট ব্যবহার করলে তুমি এই টেক্সট সাইজটা দেবে। তো চলুন দেখা যাক এগুলো কিভাবে, এই যে আমাদের মধ্যে কোশ্চেন আসছে, ঠিক আছে? তো দেখুন, আমি এবার জানতে চাইছি যে ব্রাউজার এক্স্যাক্টলি কত টেক্সট সাইজ দেয় এগুলোকে, মানে এটার জন্য কত টেক্সট সাইজ দেয়, এটার জন্য কত টেক্সট সাইজ দেয়, আর এটার জন্য কত টেক্সট সাইজ দেয়, ঠিক আছে? এটা আমার জানার ইচ্ছে। তো এই যখনই কোনো কিছু জানার ইচ্ছে হবে বা কোনো কিছুর ইচ্ছে হবে, আপনাকে সব থেকে হেল্পফুল হচ্ছে ডেভেলপার টুলস, বা যেটাকে আমরা বলি ইন্সপেক্ট এলিমেন্ট, ঠিক আছে? সেটা আপনাকে সবসময় সব কিছুতে সাহায্য করবে। তো দেখুন, আমি নর্মালি জানি যে কোনো, এটা আপনারা মনে রেখে দেবেন যেটা আমি এখন বলছি, যে আপনারা প্যারাগ্রাফ বা অন্য কোনো টেক্সট, এটা প্যারাগ্রাফের মধ্যে লিখেছি বা এটা আপনি নর্মাল লিখেছেন, এই সমস্ত টেক্সটের সাইজ বাই ডিফল্ট ব্রাউজার করে দেয় 16 পিক্সেল, ঠিক আছে? এটা মনে রাখবেন, 16 পিক্সেল। এটা হয়তো কখনো কখনো ইন্টারভিউতে কোশ্চেন আসতে পারে যে ব্রাউজার বাই ডিফল্ট কোনো টেক্সটের সাইজ, যেগুলো হেডিং নয়, হেডিং বাদে বিভিন্ন যে লেখাগুলো থাকে বাই ডিফল্ট ব্রাউজারে ফন্ট সাইজ কত দেওয়া থাকে তাদের জন্য, সেটা হচ্ছে 16 পিক্সেল বা 16 পিক্সেল, ঠিক আছে? কীভাবে চলুন দেখা যাক। তো এটার জন্য আমি এখানটাতে যাব, দেখুন আমি এটার ফন্ট সাইজ বা টেক্সট সাইজ জানতে চাইছি, তাই তো? তো তার জন্য আপনারা এটার উপরে রাইট ক্লিক করবেন,
ঠিক আছে, যেটা সম্বন্ধে জানতে চাইছেন। ঠিক রাইট ক্লিক করার পরে আর অবশ্যই আমি দেখুন ফায়ারফক্সে দেখাচ্ছি, আপনারাও চেষ্টা করবেন সমস্ত জিনিসগুলো ফায়ারফক্সে দেখতে, তাহলে জিনিসগুলো আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন, মানে আমার সাথে আপনারটাও ম্যাচ খাবে। তো দেখুন আমরা এইটাকে ইন্সপেক্ট করতে চাইছি, তার জন্য আমরা এটার উপরে মাউসটা নিয়ে গিয়ে রাইট ক্লিক করব। করার পরে দেখুন এখানে ইন্সপেক্ট এলিমেন্ট বলে একটি অপশান রয়েছে, তাই তো, এখানে প্রেস করুন। করার পরে দেখুন আপনি যেটার উপরে রাইট ক্লিক করেছিলেন দেখুন সেইটা এখানটাতে হাইলাইট হয়ে গেছে, দেখুন পুরো ব্লু কালারে রয়েছে, তাই না। এইবার পরবর্তীকালে আমরা যদি কখনো কোনো সিএসএস করি তখন দেখব এটার করসপন্ডিং সিএসএস যেটা আমরা স্টাইল ডট সিএসএস এ লিখবো, তো সেগুলোও আপনি এখানে দেখতে পারবেন অ্যাট এ গ্লান্স। ঠিক আছে, তো এগুলো আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তো এখন আমরা যেটা দেখব, যখন আমরা পি ট্যাগ ব্যবহার করি ব্রাউজার বাই ডিফল্ট এই পি ট্যাগের জন্য ঠিক কতটুকু ফন্ট সাইজ নিয়ে রাখে বা দেয়। ঠিক আছে, তো তার জন্য পি ট্যাগটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই দিকটায় আসবেন, আসার পরে দেখবেন এখানে একটি ফন্ট বলে অপশান আছে। ঠিক আছে, এই ফন্ট বলে অপশানটায় প্রেস করুন। দেখুন এইখানটাতে বলে দিচ্ছে যে আপনি যে বাদিক থেকে যেটিকে সিলেক্ট করেছেন যেই ট্যাগটা, সেটা আমাদের ক্ষেত্রে কি পি ট্যাগ, সেই পি ট্যাগের মধ্যে যে লেখাটা রয়েছে সেই লেখাটার সাইজ হচ্ছে আপনার 16 পিক্সেল। দেখেছেন, অর্থাৎ আমি যেই লেখাটা ব্যবহার করেছি লেখাটার বাই ডিফল্ট সাইজ কত, 16 পিক্সেল, তাই না। বেশ, তো এইবার আমি যদি জানতে চাই যে H2 এর সাইজ কত, H2 এর বাই ডিফল্ট আপনার সাইজ হচ্ছে 24 পিক্সেল, মানে এটা কিন্তু ব্রাউজার দেয়। ঠিক আছে, ব্রাউজারের মধ্যে বলে দেওয়া রয়েছে। আর H1 এরটা মোস্ট প্রবাবলি 32 পিক্সেল। ঠিক আছে, তো দেখুন এবার আমি চাইছি যে H2টাকে ইন্সপেক্ট করব, তার জন্য কি আবার আমি H2 এখানটাতে গিয়ে রাইট ক্লিক করে আবার ইন্সপেক্ট এলিমেন্ট উইন্ডোটাকে খুলবো? হ্যাঁ, করতে পারি, কিন্তু দেখুন অলরেডি তো আমার ইন্সপেক্ট এলিমেন্টের উইন্ডো খোলা আছে, আর যেখানটাতে আমি দেখতে পাচ্ছি বা আমি নিজেও জানি যে পি এর উপরেই তো H2 রয়েছে, তাহলে কেন আমি আবার এখানে রাইট ক্লিক করে আবার ইন্সপেক্ট এলিমেন্টের এই সেম উইন্ডোটা খুলতে যাব যেটা অলরেডি খোলা রয়েছে। তার জন্য আপনার যদি এইটা হয়ে গিয়ে থাকে, এবার আপনি যদি চান এই উপরেরটাকে ইন্সপেক্ট করতে, দেখুন এখান থেকে খুঁজুন, এখানে দেখুন আপনি index.html এর মধ্যে যেগুলো লিখে রেখেছেন সেগুলো সব আপনি এখানে দেখতে পারবেন। আর সেই অনুযায়ী দেখুন পি এর ঠিক উপরেই H2 রয়েছে। আর যেই মুহূর্তে আমি H2 উপরে মাউসটা হোভার করছি, হোভার করা জিনিসটা কি সেটা আপনারা জানেন, আমি HTML এ খুব ভালোভাবে বলেছি। তো দেখুন যেই মুহূর্তে আমি H2 উপরে হোভার করছি, দেখুন হোভার করা মাত্রই আপনি এখানটাতে দেখুন, এখানটাতে দেখতে পারবেন যে অলরেডি ওটা হাইলাইট হয়ে গেছে, অর্থাৎ আমি এখন H2 উপরে রয়েছি। ঠিক আছে, তো H2টাকে সিলেক্ট করতে গেলে আপনাকে কি করতে হবে, জাস্ট এই যে এখান থেকে H2টার উপরে ক্লিক করুন। দেখুন আগে এই ব্লু ব্যাকগ্রাউন্ডটা কার উপরে ছিল, পি এর উপরে, এখন কার উপরে রয়েছে, H2 উপরে, মানে আমরা এখন ইন্সপেক্ট এলিমেন্ট থেকে কাকে চুজ করে রয়েছি, H2কে। তাই H2 করসপন্ডিং সমস্ত জিনিস আপনি এখানে দেখতে পারবেন। এখন কিন্তু এখানে আর পি এর কোনো কিছু দেখাবে না, কারণ এখানে আপনি কোনটা সিলেক্ট করেছেন, H2কে না। তাই H2 করসপন্ডিং যত রকমের স্টাইল হয়, যত রকমের সব কিছু হয়, সব কিছু আপনাকে এখানে দেখাবে। তো দেখুন আপনি এখানে দেখুন H2 জন্য কত ফন্ট সাইজ ধার্য রয়েছে ব্রাউজারের কাছে, 24। অর্থাৎ আপনি যখনই H2 ব্যবহার করবেন তখন ব্রাউজার ওই H2 এর জন্য কত ফন্ট সাইজ দিয়ে দেবে, দেখুন 24, এই জন্য এটা একটু বড় হয়ে যায়। ঠিক আছে, ব্রাউজারের কাছে বলে দেওয়া রয়েছে, ব্রাউজার যখনই আপনি এখানটাতে H2 ব্যবহার করেন ব্রাউজার ওর ফন্ট সাইজটাকে 24 করে দেয়, প্লাস এই লেখাটাকে একটু বোল্ড করে দেয়। ঠিক আছে, তো দেখুন H2 এর জন্য হয়ে গেল 24। এবার ঠিক সেইভাবেই আমরা H1কে দেখি। ঠিক আছে, তো দেখুন আমরা আবার এখানে রাইট ক্লিক করে কোনো কিছু খুলবো না, যেহেতু সব কিছু খোলা আছে, আমি সব কিছু এখানে দেখতে পাচ্ছি। জাস্ট আমরা জানি H2 উপরে H1কে দেখা যাচ্ছে। দেখুন উপরে দেখুন ও বলে দিচ্ছে যে ইয়েলো বর্ডারটার মাধ্যমে যে হ্যাঁ আপনি এখন এটা চুজ করে রয়েছেন। ঠিক আছে, এবার ক্লিক করলেই দেখুন এটা এখন সিলেক্ট হয়ে গেল। আপনি হোভার করে যতক্ষণ রয়েছেন, দেখুন আমি এখন H2তে রয়েছি, আপনি হোভার করে রয়েছেন, আপনি কি ডান দিকে H2 কোনো ইনফরমেশন দেখতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে ক্লিক করে সিলেক্ট করছেন, অর্থাৎ এই ব্লু ব্যাকগ্রাউন্ডটা যতক্ষণ না পর্যন্ত H1 এর মধ্যে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি H1 এর কোনো ইনফরমেশন এখানে দেখতে পারবেন না। ঠিক আছে, তার জন্য আমাকে কি করতে হবে, আমি H1 এ ক্লিক করলাম। এই ইন্সপেক্ট এলিমেন্ট সম্পর্কে আমি খুবই বিস্তারিতভাবে আলোচনা করব স্টেপ বাই স্টেপ, এটা খুবই ইউজফুল একটা ওয়েব ডিজাইনারের জন্য। ঠিক আছে, তো দেখুন আমি এখানে ক্লিক করা অবস্থায় এবার আপনি যখন ফন্ট সাইজে যাবেন, দেখুন এখানে কত দেখাচ্ছে ফন্ট সাইজ বা টেক্সটের সাইজ আপনার রয়েছে 32 পিক্সেল, তাই না। তো দেখেছেন যেটা বললাম যে বাই ডিফল্ট ব্রাউজার কি করে, এই সমস্ত আপনার ট্যাগের মধ্যে বা এই সমস্ত হেডিং বলুন বা প্যারাগ্রাফ বলুন লেখার জন্য ব্রাউজারের কাছে অলরেডি কিছু সাইজ দেওয়া রয়েছে, বা এভাবে বলতে পারেন যে যখনই আপনি H1 ইউজ করবেন ব্রাউজার অটোমেটিক্যালি তার একটা প্রিডিফাইন সাইজ ওকে দিয়ে দেয়। H2 জন্য ওর কাছে একটা সাইজ রয়েছে ব্রাউজারের কাছে, সেই সাইজটা ও H2কে প্রদান করে দেয়, বা পি ট্যাগ বা বিভিন্ন ট্যাগের জন্য যে সমস্ত সাইজগুলো ওকে বলা রয়েছে সেগুলো ও দিয়ে দেয়। নর্মালি সমস্ত টেক্সটের সাইজ, কেননা H1 H2 হেডিংগুলো বাদে বাই ডিফল্ট সবার টেক্সটের সাইজ থাকে 16 পিক্সেল। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো দেখুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্রাউজার সবার জন্য একটি ডিফল্ট সাইজ নিয়ে রাখে হেডিংগুলোর জন্য আর প্যারাগ্রাফ বা অন্যান্য টেক্সটের জন্য। ঠিক আছে, এটা খুব ভালোভাবে আপনারা মনে রেখে দেবেন, আর আশা করি এই জিনিসটা বুঝতেও পেরেছেন যে ডিফল্ট সাইজ ব্রাউজারের কোন জায়গা থেকে দেখতে হয়।
ঠিক আছে। তো এবার দেখুন, এবার আমাদের প্রয়োজন হতেই পারে যে আপনি যে এখানে পি ট্যাগটা ব্যবহার করেছেন এই লেখাটা ছোট, কারণ আমি আগেই বলেছি যে আপনাকে সবসময় একটি ইউজার পার্সপেক্টিভে দেখতে হবে। আপনি যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করছেন, আপনার কি বোধগম্য হচ্ছে ওয়েবসাইটটা? আপনি কি দেখে কমফোর্ট ফিল করছেন? আপনি কি লেখার সাইজগুলো এত ছোট ছোট দেখে কমফোর্ট ফিল করছেন? বা আপনার কি মনে হচ্ছে যে না, লেখার সাইজটা আরেকটু বড় হলে হয়তো ভালো হতো? ঠিক আছে, তো এরকম সিচুয়েশন আসতেই পারে। তো তার জন্য কি হবে দেখুন, তো দেখুন আমার এখানে পি এর লেখার সাইজটা খুবই কম রয়েছে, কিন্তু আমি চাইছি যে পি এর লেখার সাইজটা আরেকটু বড় হলে ভালো হয়। তো আমরা জানি যে বাই ডিফল্ট ব্রাউজার এর জন্য একটি ফন্ট সাইজ ধার্য করে রেখেছে। তো আমরা যদি চাই এর লেখার সাইজটাকে আমরা একটু বাড়াবো, সেটা কিভাবে করব চলুন দেখা যাক। তো দেখুন, যে কোনো লেখার সাইজ বাড়ানোর জন্য আপনাকে সিএসএস এ একটি প্রপার্টি ইউজ করতে হয় যার নাম হচ্ছে ফন্ট সাইজ। ঠিক আছে, তো দেখুন আমরা স্টাইল ডট সিএসএস এখানটাতে লিখেছি, কিন্তু আমি যদি এখন স্টাইল ডট সিএসএস এ কোনো কিছু লিখি, সেটা কি এখানে এফেক্ট পড়বে? না, পড়বে না। তো এই জন্যই যখনই আমরা এরকম ইন্ডেক্স ডট এইচটিএমএল স্টাইল ডট সিএসএস বানাবো আর এইচটিএমএল এর স্ট্রাকচারটা প্রথম বানাবো বা তৈরি করবো HTML:5 লিখে, তারপরে আমাদের প্রথম কাজ হচ্ছে এই স্টাইল ডট সিএসএসটাকে এখানে ইনক্লুড করে নেওয়া। ঠিক আছে, তো এখানে আসবো। তো আমরা জানি তার জন্য কি করতে হয়, লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে হয়। লিঙ্ক রেল ইকুয়াল টু কী দেবেন আপনারা, স্টাইল শিট, তাই তো, স্টাইল শিট। ঠিক আছে, আর এখানটাতে কি দিতে হবে আপনার, href ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে আমি এখানটাতে দিয়ে দিলাম স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, দেওয়ার পরে প্রাথমিক অবস্থায় জাস্ট একবার টেস্ট করে নেবেন যে আপনার স্টাইল ডট সিএসএসটা কাজ করছে নাকি। তার জন্য আমরা কি করব, দেখুন আমাদের এখানে যে কোনো একটি ট্যাগকে আপনি ধরুন, যেরকম H1, তো H1কে যদি আমি এখন একটি কালার দিতে চাই রেড, তার জন্য আমি কি করব, আমি স্টাইল ডট সিএসএসে যাব। আপনারা জানেন এখানে সবার ফার্স্টে কি লিখতে হয়, সিলেক্টর, আর আমার ক্ষেত্রে সিলেক্টরটাকে H1। তো আমি H1কে ধরবো, ধরার পরে আমি এখানটাতে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম। তো করার পরে এখানটাতে আপনি কি দিতে চাইছেন, কালার, তাই আপনারা জানেন কালার কোলন, আমি এখানটাতে দিয়ে দেবো ধরুন এখানে আপাতত আমি রেড দিয়ে দিই, বাট আপনাদেরকে বলেছে আপনারা সবসময় হেক্স ইউজ করবেন, আর সেটা কোথা থেকে, ফ্ল্যাট ইউআই কালার্স থেকে। তো সবসময় ওটাকে ব্যবহার করবেন। তো আমি এখানে জাস্ট টেস্টিং পারপাসে আমি এখানে রেড দিয়ে দিলাম, সেভ করার পরে আমরা যখন ব্রাউজারে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন রেড হয়ে গেছে, তার মানে আমাদের সিএসএস কাজ করছে। এটা জাস্ট টেস্টিংয়ের জন্য। ঠিক আছে, বেশ। তো এই অবস্থায় আমরা এটাকে বাদ দিয়ে দিই। ঠিক আছে, দেওয়ার পরে যেটা আমি বলছিলাম যে দেখুন এই অবস্থায় পি এর ফন্ট সাইজ আপনারা কত জানেন, ঠিক 16 পিক্সেল। তো আমরা চাইছি যে পি এর এই টেক্সটের সাইজটাকে একটুখানি বাড়াবো। তো তার জন্য সবার ফার্স্টে আমরা সিএসএসে যাব, যা কিছু এই যে এই সমস্ত টেক্সটের সাইজ বাড়ানো বা এই করা সমস্ত কিছু আমরা কিসের মাধ্যমে করব, সিএসএস এর মাধ্যমে। এবার সিএসএস এর মাধ্যমে আপনি সবার ফার্স্টে দেখতে হবে যে আপনি কার উপরে সিএসএস অ্যাপ্লাই করতে চাইছেন, পি এর উপরে, তাই তো। তাহলে সবার প্রথমে আপনাকে এখানে কাকে ধরতে হবে, পি কে। তাই সিএসএস এ আমি গেলাম, আমি কার ফন্ট সাইজ বাড়াতে চাইছি, পি এর, তাই পিটাকে সিলেক্ট করলাম সিলেক্টর হিসাবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপরে ভিতরে গিয়ে এন্টার। এইবার সিএসএস এর প্রপার্টিটার নাম হচ্ছে ফন্ট সাইজ, অর্থাৎ কোনো লেখার সাইজ বাড়াতে গেলে, এই যে এগুলো সব একটা লেখার সাইজ বাড়াতে গেলে আপনাকে এই প্রপার্টিটাকে ব্যবহার করতে হয়, যার নাম হচ্ছে ফন্ট হাইফেন সাইজ। ঠিক আছে, এবার আপনি এখানটাতে একটি কোলন দিন, কোলন দেওয়ার পরে এখানে আপনি বলুন যে আপনি কত পিক্সেল বাড়াতে চাইছেন। ঠিক আছে, তো আমি এখানটায় বলে দিলাম ফন্ট সাইজ 16। আপনি কি 16 লিখে রেখে দিলে হবে না, যেটা বলেছিলাম মেজারমেন্ট, অর্থাৎ আমরা সবসময় এখানে কিসে দেবো, পিক্সেলে। ঠিক আছে, যেরকম আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এরকম 500 গ্রাম আমরা এভাবে লিখি, তো এইটাই ঠিক সেরকমভাবে সিএসএস এর ক্ষেত্রে বিভিন্ন জিনিসের মেজারমেন্টটা হয় এইভাবে। আর অবশ্যই লাস্টে সেমিকোলন দেবেন। তাহলে কত সাইজ বাড়াতে চাইছি, 16 পিক্সেল। এবার আপনি বলুন তো, আমি যদি এখানে সেভ করি, সেভ করার পরে যদি এখানে রিফ্রেশ করি, আপনি কি কোনো চেঞ্জ দেখতে পারবেন? পি এর লেখার সাইজটা কি বড় হবে না ছোট হবে, না সেম থাকবে? ঠিক সেম থাকবে, কারণ দেখুন বাই ডিফল্ট ব্রাউজার ওকে দিচ্ছে 60 পিক্সেল, আর আমিও এখানে সিএসএস এর মাধ্যমে দিচ্ছি 16 পিক্সেল। ঠিক আছে, তো দেখুন এই মুহূর্তে আমি যখন এখানে রিফ্রেশ করব, দেখুন আপনি কোনো চেঞ্জই দেখতে পারবেন না। দেখুন পিটা কিন্তু ঠিক সেভাবেই রয়েছে যেরকম আগে ছিল, তাই না? তো এইবার যদি আমি এই ফন্ট সাইজটাকে আর একটু বাড়িয়ে দিই, যেরকম 20 পিক্সেল, তাহলে আমরা নিশ্চয়ই চেঞ্জটা বুঝতে পারবো, তাই তো। তো আমরা এখানে সেভ করব, সেভ করার পরে এখানে আসবো, দিয়ে রিফ্রেশে প্রেস করব, দেখুন পি এর ফন্ট সাইজটা কিন্তু একটু বেড়ে গেছে আগের থেকে। ঠিক আছে, তো এবার চমৎকারটা দেখুন যে এই মুহূর্তে আমি যদি এটার উপর রাইট ক্লিক করি, দেখতে চাইছি, তো মনে করুন এটা আপনি করেননি, এটা অন্য কেউ একজন করেছে, বা আপনি অন্য কারো একটা ওয়েবসাইট দেখছেন, তো সেই মুহূর্তে আপনার মনে হতেই পারে যে দেখি তো এই যে লেখাটা এত বড় রয়েছে, দেখি তো এটার ফন্ট সাইজ কত। তো সেই মুহূর্তে আপনি কি করবেন, কে আপনাকে হেল্প করবে, ইন্সপেক্ট এলিমেন্ট। তাই যে লেখাটার সম্বন্ধে আপনি যাচাই করতে চাইছেন বা যে লেখাটার উপরে আপনি এক্সপেরিমেন্ট করতে চাইছেন, তো সেই লেখাটার উপরে রাইট ক্লিক করে আপনি কি করবেন, ইন্সপেক্ট এলিমেন্টে প্রেস করবেন। করার পরে দেখুন বাই ডিফল্ট আমাদের কাছে কোন ট্যাবটা রয়েছে, ফন্ট ট্যাব, তাই তো। তো এখান থেকে দেখুন আমরা কোনটা সিলেক্ট রয়েছে, পি সিলেক্ট রয়েছে, যেটা আমি চাইছি যে এটার উপরে আমি এক্সপেরিমেন্ট করতে চাইছি। ঠিক আছে, এটা চুজ রয়েছে। আর ডান দিক থেকে ফন্ট সাইজ দেখার জন্য আমরা কোথায় চলে যাব, ফন্টে। দেখতে পাচ্ছি যে দেখুন এই লেখাটার জন্য সাইজ কত দেওয়া রয়েছে, 20। বেশ,
এবার আপনি এখান থেকে রুলসে চলে যান, এখানে একটা চমৎকার জিনিস দেখতে পারবেন, যেরকমভাবে আপনি index.html এর মধ্যে যত জিনিসগুলো রয়েছে, যেরকম এই সমস্ত ট্যাগ সব কিছু দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে এইটুকু জায়গার মধ্যে, ঠিক সেরকমভাবে আপনি এই style.css এর মধ্যে যেগুলো লিখেছেন বা এই p এর জন্য যত জায়গা থেকে স্টাইলগুলো আসছে সেই সবগুলো আপনি কোথায় দেখতে পারবেন বলুন তো? এই যে দেখুন এই জায়গাটাতে। তার জন্য আপনাকে এই ফন্টসের থেকে কিন্তু রুলসে আসতে হবে। তো দেখুন আপাতত ক্ষেত্রে এই পি এর জন্য শুধুমাত্র একটাই স্টাইল দেওয়া রয়েছে, সেটা হচ্ছে style.css এ, সেটা হচ্ছে এইটা। দেখুন ঠিক সেম জিনিসটা আপনি এখানেও দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যে এই পি এর জন্য ফন্ট সাইজ কত দেওয়া রয়েছে? 20। তো এই পি এর জন্য যদি আরও অনেক সিএসএস দেওয়া থাকে সেগুলো সব আপনি এখানে দেখতে পারবেন, বাট পি এর জন্য যদি পার্টিকুলারলি আপনি ফন্ট সাইজ দেখতে হয় সেটা আপনি এখান থেকেও দেখতে পারবেন, আবার ফন্টসে গেলেও দেখতে পারবেন। দেখুন 20 লেভেল রয়েছে, তাই তো? বেশ, এটাকে ক্লোজ করে দিলাম আমরা। তো দেখুন এবার আপনারা এটা ফন্ট সাইজ এই যে পিক্সেলে রয়েছে, আপনি এটাকে 25 পিক্সেল করে দিন, দেখুন চলে গেল। তো 24 করে দিলাম। তো 24টা কিসের সাইজ বলুন তো? H2 এর সাইজ, তাই না? তো দেখুন এখন এটার সাইজটা হয়ে যাবে H2 এর মতো। এই যে দেখুন অনেকটা H2 এর মতো হয়ে গেছে। জাস্ট আমরা যদি এটাকে একটু বোল্ড করে দিই তাহলেই দেখবেন এটা এটার মতো হয়ে যাবে, তাই না? বেশ, তো এইবার আমি চাইছি এরকম প্রয়োজন হতেই পারে কিন্তু দেখুন আপনি আপনার ডকুমেন্টে বা আপনার HTML বা আপনার ওয়েবসাইটে আপনি কখনো H1 ব্যবহার করবেন, H2 ব্যবহার করবেন, H3 ব্যবহার করবেন। এবার প্রয়োজন মাফিক হতেই পারে যে তার ফন্ট সাইজটা আপনাকে বাড়াতে হলো। তো তখন আপনি কি করবেন? এই ফন্ট সাইজ প্রপার্টির মাধ্যমে তার ফন্টের সাইজটাকে বাড়িয়ে দেবেন। যেরকম এই মুহূর্তে আমি চাইছি যে এই H2টা আরও অনেক বেশি বড় হোক লেখার সাইজটা। তো তার জন্য আমি কি করব? ঠিক সিম্পল ওয়েতে আমি CSS-এ যাব, আমি কাকে নিয়ে কাজ করতে চাইছি? H2কে নিয়ে, তাই না? তো আমি এখানটাতে H2 দেবো, যে আমি সিলেক্টর হিসাবে H2কে দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, ভিতরে যাব, আর কি জিনিস করতে চাইছি? ফন্ট সাইজ বাড়াতে চাইছি, তাই তো? তো আপনি এখানে লিখে দিন ফন্ট হাইফেন সাইজ কোলন, বাই ডিফল্ট কত দেওয়া থাকে? 24 পিক্সেল না? তো আমি এটাকে করে দেবো 32 পিক্সেল, 32 পিক্সেল, সেভ। ঠিক আছে, এবার এখানে আসবো, রিফ্রেশ করব, সরি ব্যাক করলাম, রিফ্রেশ করলাম। দেখুন এখন কিন্তু আপনি ইনিশিয়ালি বুঝতেই পারছেন না যে কোনটা H1 কোনটা H2, কারণ না দেখুন H1ও যা, এখন কিন্তু H2ও তা হয়ে গেছে। কারণ কি, আমি H1-এর যে ফন্ট সাইজটা ছিল 32 পিক্সেল সেটা আমি এখন H2-তে দিয়ে দিয়েছি, তাই তার দরুন দেখুন এখন H1 আর H2 দেখতে একই রকম হয়ে গেছে, তাই না? আর আপনি চাইলে H1-এর সাইজটাকে আরও বেশি বাড়িয়ে দিতে পারবেন যে কোনো কিছু। তো সেরকমভাবে আমি এখানটাতে H1-কে ধরবো, যে সিলেক্টর হিসাবে আমি H1-কে ধরলাম, ধরার পরে আমি এখানে দিয়ে দেবো যে ফন্ট হাইফেন সাইজ, ফন্ট সাইজ এখানটাতে দিয়ে দেবো ধরুন 32, তো এটা দিয়ে দিলাম ধরুন 40 পিক্সেল, ঠিক আছে, সেভ করব। তো করার পরে আমি এখানে আসবো, রিফ্রেশে প্রেস করব, দেখুন এটা আরও বড় হয়ে গেল, তাই না? তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে থাকা যে কোনো টেক্সটের সাইজ আপনি বাড়াতে পারবেন, ঠিক আছে? যেরকমভাবে আমরা অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করি না, ঠিক সেরকমভাবে সেম আমরা এই লেখাটাকে একটু বাদ দিয়ে দিই, ঠিক আছে? আমি এখানে দিলাম এ, আর এই ট্যাগের অ্যাট্রিবিউট থাকবে হচ্ছে href ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে হ্যাশ, আর সরি হ্যাশ হবে, আর তার ঠিক ভেতরে লেখা থাকবে যে গো টু মাই পেজ, ধরে নিন গো টু মাই পেজ। তো ট্যাপ প্রেস করলাম, ঠিক আছে, দেখুন এটা একটা তৈরি হয়ে গেল। এবার আমরা যখন এখানে যাব রিফ্রেশ প্রেস করব তখন দেখব দেখুন গো টু মাই পেজ এত ছোট রয়েছে। তাহলে বলুন তো যে কোনো লেখার দেখুন আপনি যে সিএসএস প্রপার্টিগুলো শিখছেন, এই যে যেরকম ব্যাকগ্রাউন্ড কালার বা ফন্ট সাইজ, এগুলো আপনি যে কোনো ট্যাগে দিতে পারেন। হ্যাঁ, কিছু কিছু ট্যাগে হয়তো দিলে কাজ করবে না, যেরকম দেখুন একটা ইমেজের মধ্যে আপনি যদি লেখেন ফন্ট সাইজ 40 পিক্সেল, একটা ইমেজ তো একটি ইমেজ, ওর মধ্যে তো কোনো লেখা নেই, তাই সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। এগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে কোন জিনিস কার মধ্যে কাজ করবে না। আপাতত ভেবে নিন যে যতগুলো প্রপার্টি আপনি শিখছেন যে বা শিখেছেন এগুলো সবগুলো ট্যাগের মধ্যে কাজ করে, ঠিক আছে? বেশ, তো দেখুন এই মুহূর্তে আমি যখন এই এর সাইজটাকে বাড়াতে চাইছি, তো ঠিক সেম ওয়েতে আপনাকে ফার্স্টে সিলেক্টর দিতে হবে। এই ক্ষেত্রে আমার সিলেক্টর কোনটা? এ, তাই তো? তো আমি এখানটাতে চলে যাব, যাওয়ার পরে দেবো যে আমি এ ট্যাগটাকে ধরতে চাই, এ ট্যাগটাকে ধরে আমি কী প্রপার্টিগুলো অ্যাপ্লাই করতে চাই, আমি এটার মধ্যে ফন্ট সাইজ দিতে চাই। তো আমি দিয়ে দিলাম হচ্ছে ফন্ট সাইজ কোলন বাই ডিফল্ট। দেখুন বাই ডিফল্ট এটার ফন্ট সাইজ কত থাকে বলুন তো? আমি বলে দিয়েছি কিন্তু কিছুক্ষণ আগে যে এই হেডিংগুলো ছাড়া বাকি সব ট্যাগের ফন্ট সাইজ কত থাকে? 16 পিক্সেল। ঠিক সেরকম এটারও কিন্তু ফন্ট সাইজ 16 পিক্সেল রয়েছে। শুধুমাত্র হেডিংগুলো ছাড়া বাকি সব প্যারাগ্রাফ এ বা শুধু লেখা বাকি সব কিছুর ফন্ট সাইজ বাই ডিফল্ট 16 পিক্সেল থাকে। তো আপনার যদি চেক করার ইচ্ছে থাকে করে নিন। তার জন্য কি করবেন? যাকে নিয়ে আপনার দ্বিধা রয়েছে বা যাকে নিয়ে আপনি আরও বেশি এক্সপেরিমেন্ট করতে চাইছেন তার উপর মাউসটা নিয়ে যান, রাইট ক্লিক করুন, ইন্সপেক্ট এলিমেন্ট। তারপরে এখানে রুলসে যদি আপনি কোনো কিছু না পেয়ে থাকেন, ফন্ট সাইজ দেখার জন্য কোথায় চলে যাবেন? এই ফন্টস বলে ট্যাবটাতে, যার পরে দেখুন 16 পিক্সেল রয়েছে, ঠিক আছে? বেশ, তো এটার যদি আপনি ফন্ট সাইজ বাড়াতে চান তাহলে 16 পিক্সেল রয়েছে, আমি এটাকে ধরুন 20 পিক্সেল করে দিলাম। 20 পিক্সেল, অবশ্যই পিক্সেল দিতে হবে কিন্তু, নাহলে পিক্সেল না দিলে দেখুন আমি শুধুমাত্র 20 দিলাম, এখানে আসার পরে রিফ্রেশ করছি, কাজ করছে না। অবশ্যই আপনাকে পিক্সেলটা দিতে হবে,
ঠিক আছে, আমি পিক্সেল দিলাম, সেভ করলাম, এখানে আসবো, রিফ্রেশে প্রেস করব, দেখুন ফন্টের সাইজটা কিন্তু বড় হয়ে গেছে, তাই না? খুবই ইন্টারেস্টিং। আশা করি আপনারা এই ফন্ট সাইজ সম্পর্কে খুব বিস্তারিত ধারণা আমি আপনাদেরকে দিতে পেরেছি, আর আপনাদের কখনো ফন্ট সাইজ নিয়ে প্রবলেম হওয়া আশা করি উচিত নয়, ঠিক আছে? তো দেখুন কিভাবে একটি ফন্টের সাইজ বাড়ানো যায়। ইভেন আপনি চাইলে এই H1 এর সাইজটা কমাতেও পারেন। জাস্ট H1 এর বাই ডিফল্ট ফন্ট সাইজ কত, 32 পিক্সেল, আপনি ওটাকে করে দিলেন 20 পিক্সেল, তাহলে কী হবে, ফন্টের সাইজটা কমে যাবে, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে CSS এ ফন্ট সাইজ কীভাবে দিতে হয়। তো চলুন এরপরে আমাদের ইন্টারেস্টিং যেটা টপিক সেটা হচ্ছে ফ্যাব আইকন বা ফেভারিট আইকন জিনিসটা কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো দেখুন HTML এ বা CSS এ এই ফ্যাব আইকন বা ফেভারিট আইকন জিনিসটা কি হয়, আপনারা এটাকে সচরাচর সমস্ত জায়গাতেই দেখেছেন, হয়তো জানেন না যে জিনিসটা কি বা কিভাবে দিতে হয়, ঠিক আছে? তো আজকেই সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন তার জন্য আমরা আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে webground.in সেখানটায় চলে যাই, তাহলে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে। তো আপনারাও যাবেন, তো আমরা নতুন ট্যাবে যাব, যাওয়ার পরে অ্যাড্রেসের এখানে লিখব webground.in। তো লেখার পরে আপনি এন্টার প্রেস করবেন, করার পরে দেখুন webground.in খুলে যাবে। একটু সময় দিন সম্পূর্ণভাবে লোড হোক। দেখুন ওয়েবগ্রাউন্ডের ওয়েবসাইটটা খুলে গেল, ঠিক আছে? আপনি যখন কোনো ওয়েবসাইট ভিজিট করেন ব্রাউজারে, অবশ্যই কম্পিউটারে বা ল্যাপটপে, ঠিক আছে? এটা হয়তো এই ফ্যাব আইকনটা আপনারা মোবাইলে হয়তো বুঝতে পারবেন না, বাট এটাকে খুব ভালোভাবে বুঝে নিন। দেখুন যখনই আপনি কোনো ওয়েবসাইট ভিজিট করবেন তখন দেখবেন একবারে উপরের দিকে, আমরা জানি এই লেখাটা কিসের মাধ্যমে দিতে হয়, টাইটেলের মাধ্যমে দিতে হয়, তাই না? ঠিক দেখুন টাইটেলের বাঁদিকে এখানে একটা ছবি থাকে, তাই না? এই যে এই জায়গাটা একটা ছবি থাকে, এই ছবিটাকেই বলা হয় ফ্যাব আইকন বা ফেভারিট আইকন। এটা আপনারা প্রত্যেকটি ওয়েবসাইটের মধ্যে পাবেন, হয়তো ব্যতিক্রম রয়েছে, কিছু কিছু ওয়েবসাইটের মধ্যে হয়তো পাবেনও না, এটা তাদের দেওয়ার উপরে ডিপেন্ড করে। তো দেখুন এই জিনিসটাকে বলা হয় ফ্যাব আইকন, ঠিক আছে? আর এখানটাতে বিশেষত কোনো একটা ওয়েবসাইটের লোগো থাকে, যেরকম দেখুন এটা আমাদের লোগো, তো সেই লোগোটাকেই এখানটাতে দেওয়া রয়েছে। তো এরকমভাবে আপনি যে কোনো ওয়েবসাইটের মধ্যেই ফ্যাব আইকনটা পাবেন, ঠিক আছে? যেরকম আমরা যদি ফ্ল্যাট ইউআই কালার্সে গেছিলাম না, তো দেখুন আমরা ফ্ল্যাট ইউআই কালার্সে যদি যাই, দেখুন আমি যেই মুহূর্তে ফ্ল্যাট ইউআই কালার্সের মধ্যে গেলাম, দেখুন ওদের এখানেও কিন্তু একটি ফ্যাব আইকন রয়েছে, ঠিক আছে? সমস্ত ওয়েবসাইটে রয়েছে। এবার দেখুন আপনারা যখন ফেসবুকে ভিজিট করেন তখনও কিন্তু সেটার মধ্যে থাকে। তো চলুন একবার ফেসবুক ভিজিট করি আমরা। তো দেখুন আপনি যেই মুহূর্তে ফেসবুক ভিজিট করেন তখন দেখুন ফেসবুকের এই যে এখানে এফ দেওয়া রয়েছে, তাই না? এটা হচ্ছে ওদের ফ্যাব আইকন, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ফ্যাব আইকন জিনিসটা কি আর কোথায় থাকে, ঠিক আছে? দেখুন এইখানটাতে থাকে, আর এটা হচ্ছে একটি ইমেজ, ঠিক আছে? তো এই জিনিসটাই আজকে আমরা আমাদের ওয়েবসাইটে দেবো, ফ্যাব আইকন, ঠিক আছে? তো চলুন তার সেটা কীভাবে দিতে হয় সেটা দেখি। তো ফ্যাব আইকন দেওয়ার জন্য সবার প্রথমে আপনাকে যেটা চুজ করতে হবে সেটা আপনি ফ্যাব আইকন হিসাবে কোন ছবিটাকে দিতে চান সেটা, ঠিক আছে? কিছুক্ষণ আগে আমরা কিছু ছবি দেখিয়েছিলাম, তাই না? আপনারা চাইলে গুগল থেকে ইমেজটাকে নিয়ে আপনারা নিজস্ব কম্পিউটারে বা হোক বা ফোনে হোক আগে সেভ করে নেবেন, যেরকম আমরা দেখিয়েছি। দেখুন হচ্ছে এই ইমেজটা, ঠিক আছে? এই ইমেজটার দিকে লক্ষ্য করুন, এখানে HTML লেখা রয়েছে না? এই ছবিটা কিন্তু আমরা গুগল থেকে ডাউনলোড করেছিলাম যখন আমরা ক্লাস 12 নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আপনি গুগল থেকে ইমেজ ডাউনলোড করে নিজের কম্পিউটারে বা মোবাইলে রাখতে পারবেন, ঠিক আছে? তো চলুন আমরা এই ইমেজটাকেই অ্যাজ এ ফ্যাব আইকন হিসেবে বানাবো। তো দেখুন আমরা আর গুগল থেকে ডাউনলোড করলাম না, এবার এই ইমেজটাকেই আমি ব্যবহার করব আমাদের কোন ফোল্ডারে, ক্লাস 31-এ, তাই তো? তো চলুন এটা এখন রয়েছে ক্লাস 12-এ। তো ক্লাস 12 থেকে আমি ইমেজটাকে সিলেক্ট করলাম, Ctrl+C করে কপি করব। কপি করার পরে এই ইমেজটাকে আমি এখন কোথায় ব্যবহার করতে চলেছি, এই মুহূর্তে আমরা যে ক্লাসটা করছি ক্লাস 31 এখানে চলে যাব। যাওয়ার পরে এটা একটা ইমেজ, আর আমি বলেছিলাম যে যখনই আপনি কোনো ইমেজ পাবেন সেটাকে নিউ ফোল্ডারের মধ্যে ক্লিক করে আপনি ইমেজেসের মধ্যে রাখবেন, ঠিক আছে? ইমেজেসের মধ্যে রাখার পরে আপনি এখানে ছবিটাকে পেস্ট করে দিন, তাহলে ওই ছবিটা এখন আপনার এখানে চলে আসলো, তাই তো? আমরা এটাকে একটু ভিজুয়ালি দেখে নিই। বেশ, তো দেখুন পিকচারটা এখন আপনার কাছে চলে আসলো। এবার পিকচারটার সাইজটা কত বলুন তো, সেটা জানার জন্য আপনি এখানে ক্লিক করুন। দেখুন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে পিকচারটার সাইজ হচ্ছে, পিকচারটার উইথ হচ্ছে 320 পিক্সেল আর হাইট হচ্ছে 180 পিক্সেল, তাই না? কিন্তু এই যে ফ্যাব আইকনগুলো ব্যবহার করা হয় না, এই যে এখানে দেখতে পাচ্ছেন বা ওয়েবগ্রাউন্ডের এখানে দেখতে পাচ্ছেন, এই পিকচারগুলোর সাইজ খুবই কম হয়। যেরকম এটা হতে পারে 8 পিক্সেল ইন্টু 8 পিক্সেল বা 16 পিক্সেল ইন্টু 16 পিক্সেল বা 32 পিক্সেল ইন্টু 32 পিক্সেল। এবার 16 পিক্সেল ইন্টু 16 পিক্সেল মানেটা কি, উইথ হচ্ছে 16 পিক্সেল, হাইট হচ্ছে 16 পিক্সেল, মানে এতটাই ছোট হয়। বা 8 পিক্সেল ইন্টু 8 পিক্সেল মানে কি, ওই যে উইথ 8 পিক্সেল, হাইটও 8 পিক্সেল, প্লাস আপনি 32 ইন্টু 32ও করতে পারেন, যেরকম উইথও হবে 32 পিক্সেল আর হাইটও হবে 32 পিক্সেল, ঠিক আছে? তো চলুন তার মানে এই যে আমি এইখানে ক্লাস 31-এর মধ্যে যে ইমেজটা আনলাম, এটার সাইজটা কত, 320 ইন্টু 180, তার মানে এটা অরিজিনাল সাইজ নয়। আমাদেরকে তো এটাকে 32 ইন্টু 32 বা 16 ইন্টু 16 বা 8 ইন্টু 8 করতে হবে, ঠিক আছে? তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা এটাকে এডিট করব, ঠিক আছে? এডিট করার জন্য আপনারা কি করবেন, এটাকে সিলেক্ট করুন, করার পরে রাইট ক্লিক করুন, দেখবেন এখানটাতে এডিট বলে একটি অপশান রয়েছে, ঠিক আছে?
এডিটে ক্লিক করুন। বাই ডিফল্ট এটা দেখুন পেইন্টে ওপেন হয়ে গেছে। তো যেই মুহূর্তে এটা পেইন্টে ওপেন হয়ে যাবে, তারপরে আপনি যদি উইন্ডোজ 7 ইউজ করে থাকেন তাহলে এইখানটাতে দেখবেন একটি রিসাইজ বলে অপশান আছে। আপনার উইন্ডোজ 10 যদি ব্যবহার করে থাকেন সেখানেও দেখবেন এরকম একটি রিসাইজ বলে অপশান থাকবে। তো এই অবস্থায় আপনি কোনো কিছু করবেন না, ছবিটাকে আনার পরেই এই রিসাইজে ক্লিক করবেন, ঠিক আছে? তো রিসাইজে ক্লিক করার পরে আমাকে এবার রিসাইজ করতে হবে। তো দেখুন এখানে রিসাইজ বাই পার্সেন্ট করা আছে, কিন্তু আমি তো পার্সেন্টে চাই না, আমি কিসে চাই? পিক্সেলে, তাই তো? তো এখানে আপনি ক্লিক করুন। এবার আপনি মনে করুন যে এখানটাতে আপনি 16 দিলেন। এবার দেখুন 16। তো দেখুন যেই মুহূর্তে আপনি 16 দিচ্ছেন এটা হচ্ছে হরাইজন্টাল বা হাই উইথটা, ঠিক আছে? আর এখানে ভার্টিক্যাল মানে হচ্ছে হাইটটা। তো যেই মুহূর্তে আপনি 16 দিচ্ছেন এখানে দেখুন বাই ডিফল্ট 9 হয়ে যাচ্ছে। আবার এখানে যদি আপনি 32 দেন তাহলে দেখুন এখানে 18 হয়ে যাচ্ছে। বাট আমি তো 16x16 চাই। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কারণ এখানে একটা দেখুন টিকমার্ক রয়েছে যে মেইনটেন অ্যাসপেক্ট রেশিও, এটাকে আপনি তুলে দিন, ঠিক আছে? এটার জন্যই এতক্ষণ 16 দিলে 9 আসছিল। তো এইবার আপনি এখানটাতে 16 দিন আর নিচেও 16 দিন, যে কোনো কিছু করতে পারেন, 32x32ও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেওয়ার পরে আপনি এখান থেকে ওকেতে প্রেস করুন। দেখুন ছবিটা অনেক ছোট হয়ে গেছে, খুবই ছোট হয়ে গেছে, ঠিক আছে? এবার এই অবস্থায় ছবিটাকে সেভ করব। তো তার জন্য আমরা এখানে প্রেস করব, করার পরে দেখুন সেভ অ্যাজ, ঠিক আছে? সেভে ক্লিক করলে কি হবে বলুন তো? সেভে ক্লিক করলে আপনার এই যে ছবিটা ছিল এর উপরেই ওভাররাইট হয়ে ওই 16x16 ছবিটা বসে যাবে। কিন্তু আমি চাইছি এই ছবিটাই থাকুক, পাশাপাশি যেটা আমি নতুন করে বানালাম 16x16 সেটাও থাকুক। তো তার জন্য আমরা কি করব? সেভ অ্যাজ। তো আমি তার জন্য এখানে যাব, তার যাওয়ার পরে সেভ অ্যাজ, যাওয়ার পরে দেখুন কোথায় যেতে চাইছে। দেখুন আমরা এখন অ্যাড্রেসটা দেখে নেবেন যে আমি ওয়েব ক্লাসেস 31 ফোল্ডারের মধ্যে ইমেজেসের মধ্যে রয়েছি। এবার আমরা দেখুন সেম ফাইল নেম দেবো না, এখানটাতে আপনি দিয়ে দিন যে ঠিক আছে আমি এখন আপাতত দিয়ে দিই HTML_new, তারপর আমরা নামটাকে অবশ্যই চেঞ্জ করব। সেভ করলাম, করার পরে এইবার এখানে যাওয়ার পরে দেখবো দেখুন দুখানা ফাইল হয়ে গেছে, তাই না? একটি হচ্ছে এইটা যেখানে আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, আর এটা দেখুন খুবই ছোট, অতটাও ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা সাইজটা দেখুন কত, তার জন্য আমরা হোভার করেও দেখতে পারবো। প্লাস এখানে আপনি একবার যখন ক্লিক করবেন তখন এখানে দেখুন ইনফরমেশন দেখতে পাচ্ছেন যে এটার সাইজ এখন কত হয়ে গেছে, 16 পিক্সেল ইন্টু 16 পিক্সেল, ঠিক আছে? এইবার অবশ্যই আপনারা যেগুলো ফ্যাব আইকন হিসাবে ইউজ করবেন, ঠিক আছে? তো এটার নামটাকে একটু চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? তো এটার নাম চেঞ্জ করার জন্য আমি এটাকে সিলেক্ট করব, F2তে প্রেস করব, এখানটাতে দিয়ে দিন ফ্যাব, ঠিক আছে? FFE, ঠিক আছে? বা FFE থাকুক। অনেকে কি করে এখানটাতে .ico ফাইল তৈরি করে, মানে এখানে আপনি .png দেখতে পাচ্ছেন, FFE.ico থাকে। তো নর্মালি আমরা .png দিয়েই দেখি, ICO দেখলাম না। তো দেখুন এখানে FFE.png লেখা থাকলো। এবার এই ছবিটাকে আমাকে ফ্যাব আইকন হিসাবে ব্যবহার করতে হবে। আমার কিন্তু ছবি তৈরি হয়ে গেল যে এই ছবিটাকে আমি ফ্যাব আইকন হিসাবে দেখাতে চাইছি। এইবার কিভাবে দেখাবো চলুন দেখা যাক। তো কোনো একটি ফ্যাব আইকন দেখানোর জন্য আপনাকে এবার দেখুন, তো আপনাকে একটা জিনিস দেখাই যে এই যে আপনারা এই যে লেখাটা দেখছেন ওয়েবগ্রাউন্ড বাই ক্লাস 31, এটা আপনি কোথায় দিয়েছেন বলে এখানে দেখতে পাচ্ছেন। দেখুন তো আপনি এটা টাইটেলে মানে হেডের মধ্যে দিয়েছেন বলেই তো আপনি দেখতে পাচ্ছেন, হেড সেকশনে দেখতে পাচ্ছেন, তাই না? দেখুন হেড সেকশনে দেখতে পাচ্ছেন। আর এই যে ফ্যাব আইকনটা সেটাও আপনি কোথায় দেখতে পাচ্ছেন, এই হেড সেকশনেই দেখতে পাচ্ছেন। তাই এই ফ্যাব আইকন করার জন্য যে কোডটা আপনার দরকার সেটা আপনাকে এই হেড ট্যাগ শুরু আর শেষের মধ্যেই দিতে হবে, ঠিক আছে? তো এই হেড ট্যাগ শুরু আর শেষের মধ্যে আপনাকে আরেকটা লিঙ্ক ট্যাগ দিতে হবে, ঠিক আছে? কিন্তু অ্যাট্রিবিউটগুলো আলাদা হবে। তো ফ্যাব আইকন দেওয়ার জন্য আপনাকে দিতে হবে এখানে লিঙ্ক ট্যাগ, ঠিক আছে? আর ঠিক সেরকমভাবে এই উপরের মতোই, উপরের স্ট্রাকচারটার মতোই লিঙ্ক রেল ইকুয়াল টু, আমরা স্টাইল শিটের জন্য অর্থাৎ CSS এর জন্য আমরা দিতাম স্টাইল শিট। এবার যেহেতু আমরা ফ্যাব আইকন দিতে চাইছি তার জন্য লিঙ্ক রেল ইকুয়াল টু দিতে হবে শর্টকাট আইকন, ঠিক আছে? তো এখানটা লিখে দিন শর্টকাট স্পেস আইকন, ঠিক আছে? মনে রাখবেন। তাহলে লিঙ্ক রেল ইকুয়াল টু শর্টকাট স্পেস আইকন দিলাম। এইবার HREF এর মধ্যে দিয়ে দিতে হবে ছবির পাথটা, অর্থাৎ আপনি ফ্যাব আইকন বা শর্টকাট আইকন হিসাবে কোন ইমেজটাকে দেখাতে চান সেটাকে। তো আমি এটাকে দিয়ে দেবো HREF ইকুয়াল টু ডবল কোটেশন, ঠিক আছে? এবার ঠিক সেরকমভাবে পাথ মানেই আপনারা জানেন, পাথ আমি শিখিয়ে দিয়েছি। আপনাদেরকে দেখতে হবে index.html এর সাপেক্ষে আপনি এখানে যে ইমেজটা দিতে চাইছেন সেই ইমেজটা কোথায় রয়েছে। তো দেখুন index.html এর সাপেক্ষে আমি যদি দেখি যে index.html যেখানে রয়েছে সেখানে ইমেজেস বলে একটি ফোল্ডার রয়েছে, ঠিক তার ভেতরে fab.png বলে একটি ফোল্ডার রয়েছে, তাই তো? তো আমি কি করি, আপনারা চাইলে index.html থেকে প্রত্যেকটা ফোল্ডারের নাম এবার সিলেক্ট করবেন, F2 প্রেস করলাম, Ctrl+A Ctrl+C, এখানে চলে যাব, তারপরে এখানে দেবো HREF এর মধ্যে যে ইমেজেস বলে একটি ফোল্ডার রয়েছে তার মধ্যে ঢোকার পরে এখানটাতে যাব, ঢোকার পরে আপনার ফাইলের নামটা কি এইটা, কখনো লিখে ফাইলের নামটা দেবেন না, যেভাবে দেখিয়ে দিচ্ছি যে ফাইলের নামটা ফার্স্টে সিলেক্ট করবেন, F2 প্রেস করবেন, Ctrl+A পুরোটা সিলেক্ট হয়ে গেল, Ctrl+C কপি হয়ে গেল, তারপরে এখানে গিয়ে আপনি Ctrl+V করে দিন, দেখুন চলে আসলো, তাই না? এই অবস্থায় এটাকে সেভ করুন।
সেভ করার পরে দেখুন আমাদের কাজ শেষ। আমাদেরকে কী দিতে হলো, একটা লিঙ্ক ট্যাগ দিতে হলো, লিঙ্ক রেল ইকুয়াল টু শর্টকাট স্পেস আইকন, HRF এর মধ্যে দিতে হলো ইমেজের নামটা, যেটা আমি শর্টকাট আইকন বা ফ্যাব আইকন হিসাবে দেখাতে চাইছি, তাই তো? বেশ, এটাকে সেভ করুন। সেভ করার পরে আমরা যদি এখন ব্রাউজারে যাই, যার পরে যদি রিফ্রেশে প্রেস করি, দেখুন এখানে আগে কিছু ছিল না, কিন্তু এখন দেখুন যেই মুহূর্তে রিফ্রেশ করলাম আমরা যে ফ্যাব আইকনটি দিয়েছি সেটা কিন্তু এখানে চলে এসেছে। তাই বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে একটি ফ্যাব আইকন দিতে পারবেন। এটিকে বলে ফ্যাব আইকন, মানে শর্টকাটে বলে ফ্যাব মানে হচ্ছে ফেভারিট, ঠিক আছে? তো বা শর্টকাট আইকনও বলতে পারেন আপনি, ঠিক আছে? তো দেখুন এইভাবে আপনারা ফ্যাব আইকন ইউজ করতে পারেন। তো আমরা খুব তাড়াতাড়িভাবে অন্য আরেকটা ছবিকে এখানটাতে দিয়ে দিই অ্যাজ এ ফ্যাব আইকন। তো আমরা চলে যাই, দেখুন ওয়েব ক্লাসেসের মধ্যে আমাদের যে কোনো অন্য কোনো ছবি কি রয়েছে, যেরকম ধরুন ক্লাস 12 এইটা, ঠিক আছে? এটাকে আমরা একটা ফ্যাব আইকন বানিয়ে নিই। তো এটাকে সিলেক্ট করব, কপি করব, এখান থেকে আপনারা নিয়ে যাবেন হচ্ছে আপনার 31-এ। আপনারা বিভিন্ন ছবি দিয়ে ট্রাই করবেন, হ্যাঁ, গুগল থেকে নামিয়ে বা কিছু, যে কোনো কিছু। তো আমি 31-এ গেলাম, ইমেজেসের মধ্যে গেলাম। এবার আমি এগুলোকে রিমুভ করে দিলাম, এগুলোর আমার দরকার নেই, ঠিক আছে? তো আমি জাস্ট ডিলিট প্রেস করব, ইয়েস, এখানে আমি ছবিটাকে প্রেস করে দিলাম। এটাকে আমাকে অনেক বড় সাইজ রয়েছে, যখনই আমি ক্লিক করব দেখতে পাচ্ছি এটা 800x350, কিন্তু আমাকে বানাতে হবে কত, 16x16 বা 32x32, তাই তো? তো আমরা 32x32 দিয়ে দেখি। এবার এটাকে সিলেক্ট করব, এডিট করতে হবে, তার জন্য রাইট ক্লিক, তারপরে কোথায়, এডিট, যাওয়ার পরে এবার কি করব, রিসাইজে ক্লিক করব, করার পরে এটাকে পিক্সেলে নেব, এখান থেকে মেনটেন অ্যাসপেক্ট রেশিওটাকে উঠিয়ে দেব, তারপরে আমরা এখানে দেব 32 আর এটাকেও দেব 32, ঠিক আছে? উইথ আর হাইট 32। এবার ওকে, দেখুন ছবিটা এখন এরকম হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ফাইলটাকে আমি সেভ অ্যাজ করব, এখান থেকে সেভ অ্যাজ করার পরে এখানে আমরা ফাইলের নামটাকে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? আমরা জানি যে ফাইলের নামটা কী হবে, ফ্যাব ডট, ম্যান্ডেটরি নয় যে এটা দিতে হবে, বাট এটা দিয়ে রাখা ভালো। তো ফ্যাব ডট PNG, ঠিক আছে? আমি এখানে সেভ করলাম। তো এই মুহূর্তে যদি আমরা ইমেজেস বলে ফোল্ডারটার মধ্যে যাই, দেখতে পারবো যে দেখুন এটা তৈরি হয়ে গেছে, এই যে 32x32, ঠিক আছে? এবার এটাকে আমরা ব্যবহার করি। দেখুন আমাদেরকে এবার কিছুই করতে হবে না, পাথ কিছুই চেঞ্জ করতে হবে না, কারণ অলরেডি দেখুন ইমেজেসের মধ্যে ফ্যাব ডট PNG রয়েছে, আর আমাদের এখানেও ইমেজেসের মধ্যে ফ্যাব ডট PNG রয়েছে। আমরা কোনো ফাইলের নামে চেঞ্জ করিনি বা পাথেও চেঞ্জ করিনি। তো বেশ, এই অবস্থা আপনি যখন এখানে আসবেন, রিফ্রেশে প্রেস করবেন, দেখুন এখন ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? ঠিক ওই ছবিটা নিয়ে নিয়েছে। আমাদের ক্ষেত্রে এইটা ছিল, ওর ক্ষেত্রে এখন এইটা রয়েছে, তাই না? খুবই ইন্টারেস্টিং। আপনারা বুঝতে পারলেন। আগে হয়তো যখন ওয়েবসাইট দেখতেন তখন এই জিনিসগুলো হয়তো দেখতেন, বাট বুঝতে পারতেন না যে এটা কী। কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন যে এই জিনিসগুলোকে কী বলা হয়। ইভেন আপনারা নিজেও এই ছবিগুলোকে অ্যাড করতে পারবেন বা ফ্যাব আইকন অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফ্যাব আইকন জিনিসটা কী হয়। খুব ভালো করে জিনিসগুলো করবেন, খুব ভালোভাবে এই ক্লাসটা প্র্যাকটিস করবেন, কারণ এখানে আমি দেখিয়েছি ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে কীভাবে আপনার ফন্ট সাইজ দেখতে হয়, প্লাস ফ্যাব আইকন কীভাবে দিতে হয়। তো আপনারা কি করবেন, আপনারা নিজস্ব কোনো একটা ওয়েবসাইট এরকম বানাবেন, হেডিং, প্যারাগ্রাফ প্লাস ইমেজেস দিয়ে, দেওয়ার পরে মানে ইমেজেস বলতে এই বডির মধ্যে ইমেজ দিয়ে একটা প্রজেক্ট বানাবেন, প্রজেক্টের মতো। সাথে আপনারা এই বিভিন্ন রকমের ফন্ট সাইজ দেবেন। মানে PL লেখাগুলো বর্তমানে কি থাকে, ছোট ছোট থাকে না? তো আপনি কি করবেন, PL লেখার সাইজটা একটুখানি বড় করবেন, P এর একটা ব্যাকগ্রাউন্ড দেবেন, একটা লেখার কালার দেবেন, P এর ফন্ট সাইজটাকে একটুখানি বাড়াবেন, প্লাস লিঙ্কের ফন্ট সাইজগুলোকে একটুখানি বাড়াবেন, হেডিংগুলোর একটি ব্যাকগ্রাউন্ড কালার দেবেন, একটি লেখার সাইজটা বাড়াবেন, প্লাস সাথে সাথে আপনার প্রজেক্টের মধ্যে এই ফ্যাব আইকন অ্যাড করবেন। এটি করে মানে এরকম সব কিছু মিলিয়ে একটি প্রজেক্ট আপনি অ্যাজ এ অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, ঠিক আছে? তো সবার আগে খুব ভালো করে প্র্যাকটিস করবেন আপনি জিনিসগুলোকে, তারপরে আপনি অ্যাসাইনমেন্ট জমা দেবেন, ঠিক আছে? তো আশা করি আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং ছিল, আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি আপনাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দেবেন সবার কাছে, যাতে ওয়েবগ্রাউন্ড বা আমার এই ক্লাসগুলো আপনাদের সাথে সাথে অনেকেই শিখতে পারে, ঠিক আছে? তো পরবর্তী ক্লাসে আমরা আরও অনেক ইন্টারেস্টিং জিনিস শিখতে চলেছি। ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেটেড ক্লাসগুলোকে পাওয়ার জন্য। আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আর সাথে সাথে শেয়ার করুন।